আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। কোভিড-19 এর কারণে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ পর্যন্ত হয়নি। আমাদের কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। অনানুষ্ঠানিকভাবে তোমাদের সাথে আমাদের কিছু দেখা সাক্ষাৎ হয়েছে এবং আমরা তোমাদের সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমরা এখনো একইভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় ছাত্র শিক্ষকের ক্লাসরুমে উপস্থিত থেকে আমাদের যে শিক্ষা কার্যক্রম সেটি আমরা অব্যাহত রাখতে পারিনি। কিন্তু তাই বলে আমরা বসে থাকলে হবে না বা বসে থাকলে চলবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। অতএব আজকে আমি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয়ে আমি সকলকে স্বাগতম জানিয়ে আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামী ইতিহাস সংস্কৃতি, শহীদ জামান কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমার সাবজেক্টটি হচ্ছে ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র। প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। পাক ইসলামী আরব অধ্যায়ের নামটি। আমরা সেখানে একটি নির্দিষ্ট একটি পাঠ নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা কিছু ছবি দেখে পাঠটি সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব বা পূর্ব জ্ঞান যাচাই যেটিকে বলা হয়ে থাকে। আমরা এরকমভাবে কিছু একটি জানার চেষ্টা করব। আশা করি কিছু ছবি দেখা যাচ্ছে। তোমরা একটা একটা ফলক, লিখন ফলক দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু মিশরীয় সভ্যতা নয়, এটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। হ্যাঁ, তাই আজকে আমাদের আলোচনার বিষয় সুমেরীয় সভ্যতা। আমরা সুমেরীয় সভ্যতার জন্য চেনার জন্য এই যে পাশের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে সুমেরীয় সভ্যতার অন্যতম একটি ধর্মমন্দির, ধর্মীয় উপাসনালয়, যেটিকে বলা হয়, যার নাম হচ্ছে জিগুরাত। অতএব আমরা এই ছবিটি দেখলেই বুঝতে পারবো যে এটি সুমেরীয় সভ্যতা সম্পর্কে এখানে আলোচনা করা হবে বা সুমেরীয় সভ্যতা সম্পর্কে এখানে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুমেরীয় সভ্যতার পরিচিতি কি? সুমের সভ্যতা কাকে বলা হয়? সুমের বা মিশরীয়, বাইবেলের সিনা নামে পরিচিত স্থানীয় উচ্চারণ কি, অ্যানগের, মানে ইত্যাদি ইত্যাদি শব্দগুলি অনেক কিছুই আলোচনা করা যায়। তবে আমরা এত কঠিন আলোচনা আমরা যেতে চাই না। আমি এখানে তোমাদের উপস্থাপনের জন্য কিছু কথাবার্তা লিখেছি। আমরা এত কঠিন আলোচনা করব না। আমরা যে আলোচনা সরাসরি চলে যেতে চাই, যে সুমের হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস, মানে দজলা এবং ফোরাত দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চলটি, সেখানে যে ভূমিতে ব্যবধান বেশ কয়েকটি সভ্যতার উদ্ভব হয়েছিল। সেই সভ্যতাগুলিকে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। সেখানে বেশ কয়েকটি সভ্যতাকে আমরা দেখতে পাই। সভ্যতার কথা বলা হয়েছে যেমন হচ্ছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, আক্কাদীয় সভ্যতা এবং কালদীয় সভ্যতা। এই যে কয়েকটি সভ্যতার কথা বললাম, এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আমরা সেই সভ্যতার একটি বিশেষ অংশ নিয়ে, বিশেষ একটি সভ্যতাকে নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সেই সভ্যতাটির নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমের সাধারণত কালো বোঝানো হয়েছে, অর্থাৎ অসুমেরীয়, অসেমিটিক জাতি সম্পর্কে নিয়ে যে আলোচনা, এইটি সুমেরীয় সভ্যতা বলা হয়েছে। সুমেরীয় মেসোপটেমীয় সভ্যতার ৫ সভ্যতা। এই সভ্যতার বাহক ছিল অসেমেটিক সুমেরীয়গণ। তাদের নামানুসারে মূলত এই সভ্যতাটির নাম করা হয় সুমেরীয় বা সুমের। আমরা সুমেরীয় সভ্যতার মানচিত্রে দেখতে পাচ্ছি যে সেখানকার অবস্থানগুলি। সুমেরীয় সভ্যতা একটি নগর সভ্যতা। কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র নগরের সমন্বয়ে সভ্যতা। এই ছবিটিতে, ম্যাপটিতে আমরা আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সুমেরীয় সভ্যতা
মানচিত্রটি বা সুমেরু সভ্যতার অবস্থানটি তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে টাইগ্রিস নদীর কথা বলা হচ্ছে, এখানে ইউফ্রেটিস নদীর কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে গল্ফ পার্সিয়ান মানে পারস্য উপসাগরের কথা বলা হয়েছে। দেখো তোমরা একটু লক্ষ্য করে এই যে জায়গাটির কথা, এই যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী যে অঞ্চলটি, মূলত এই দুটি নদীর অববাহিকায় এই সুমেরু সভ্যতাটি তৈরি হয়েছে। সুমেরু সভ্যতার বেশ কয়েকটি শহরের নাম এখানে দেওয়া আছে। দেখো নিপ্পুর, আইসিং, সুরপক, লারসা, উরুক, ইল উবাইদ, আল উবাইদ বা ইল উবাইদ, ঔর, ইরুদু, এরকম কয়েকটি রাষ্ট্রের কথা, মূলত ৮টি কোথাও, কোথাও ৮টি কথা বলা হচ্ছে, কোথাও একটু বেশি কথা বলা হচ্ছে। যেমন লাগাস, হ্যাঁ? গিরসো, কৌটালা, উম্মা, এরকম অনেকগুলি আদাব, বেশ কয়েকটি নগর রাষ্ট্রের কথা বলা হয়েছে। তো আমরা হয়তো সবগুলি নগর রাষ্ট্রের কথা অনেক জায়গায় পাবো বা অনেক কোনো বইতে পাবো, কোনো বইতে পাবো না। তারপরেও আমরা এগুলো জেনে নিলাম। আমরা পরবর্তী পার্টটাতে দেখতে পাই এখানে সুমেরীয় সভ্যতার সংজ্ঞা বা পরিচিতি এখানে উল্লেখ করা হয়েছে। দেখো কি পরিচিতি দেওয়া হয়েছে এখানে। বর্তমানে ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস, তৎকালীন দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী উর্বরস্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। পশ্চিম এশিয়ার নবপলীয় পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম যে সভ্যতা গড়ে ওঠে তাই সুমেরীয় সভ্যতা। দক্ষিণ মেসোপটেমিয়ায় আদি অসেমিটিক ভাষী এরা সাধারণত সুমেরিয়ান নামে পরিচিত। এরা আসলে একটু কালো, যার কারণে এদেরকে বলা হচ্ছে সুমেরিয়ান বলা হয়েছে। সুমেরু সভ্যতার আদি উৎস মানে কোথা থেকে এটি প্রথম তৈরি হয়েছিল, কোথায় এটি প্রথম সৃষ্টি হয়েছিল, কোথা থেকে এটির উৎপত্তি ঘটেছিল সে সম্পর্কে আলোচনা বলছে। নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সুমেরীয়দের আদি বাসস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টপূর্বাব্দে দিকে উত্তর পূর্বাঞ্চলে বিশেষত এলামের পাহাড়ি অঞ্চল থেকে অগ্রসর হয়েছিল। মূলত উৎসভূমিতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সুমেরীয়দের গোষ্ঠী উর্বর কৃষিভূমির সন্ধানে অগ্রসর হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে চলে এসেছিল। সুমেরীয়দের নামানুসারে এই অংশটির নামকরণ হয় সুমেরীয় বা সুমের নামে পরিচিত হয়। আবার অন্য একদল ঐতিহাসিক মনে করেন যে এরা মধ্য এশিয়ার মালভূমি থেকে সমুদ্রের পথে আগমন করেছিল। ইটনা নামক স্থানে প্রথম তারা বসতি গড়ে তোলেন। এদেরকে যাযাবর হিসেবেও অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন। ভারতীয় যাযাবর বা এরকম বলতে চেয়েছেন। যাই হোক আমরা সুমেরীয়দের মোটামুটি এতটুকুই তাদের পরিচয় সম্পর্কে জানতে পারি। যা বলা হচ্ছে যে সুমেরীয় অংশটি মানে দজলা এবং ফোরাত দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চলে মানুষজনের বাস, নতুন যে মেসোপটেমিয়া সভ্যতা তার একটি প্রাচীনতম সভ্যতা হচ্ছে সুমের সভ্যতা। এরা অসুমেরীয় সেমেটিক জাতিগোষ্ঠীর লোক, এতটুকু আমরা জানি। তাহলে আমাদের মোটামুটি আমাদের উত্তর দেওয়া সম্ভব, আমাদের প্রশ্নের আলোকে আমাদের অগ্রসর করা যাবে। সুমেরীয়দের শাসন ব্যবস্থা। সুমেরীয়গণ স্বাধীন নগর-রাষ্ট্রসমূহের একটি সুসংঘবদ্ধ কনফেডারেশনে বসবাস করত। যেটি আমরা একটু আগে দেখেছিলাম মানচিত্রে, যে অনেকগুলি রাষ্ট্রের কথা বলেছি যেগুলি নগর রাষ্ট্র বলা হয়েছে। এই নগর রাষ্ট্রগুলিকে মিলে একটি কনফেডারেশনে বসবাস করতো। রাজা ডুঙ্গি খ্রিস্টপূর্ব 2000 অব্দে নগর রাষ্ট্রগুলিকে একত্রিত করে নিজেকে নৃপতি হিসেবে বা রাজা হিসেবে ঘোষণা করেন। রাষ্ট্রগুলোর রাজনৈতিক ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও সামরিক ক্ষমতা এবং প্রতাপের উপর এগুলোর অস্তিত্ব নির্ভর করত। মানে টাকার সামরিক ক্ষমতার উপরে এটি অবস্থান নিশ্চিত করা হয়েছিল। সুমেরীয়দের সমাজ ব্যবস্থা কেমন ছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অন্যতম একটি বিষয় সুমেরীয়দের সমাজ ব্যবস্থা। হ্যাঁ, সমাজ ব্যবস্থা সবসময় সমাজের একটি পার্থক্য, ভেদাভেদ, বঞ্চিত, শোষিত একটি শাসিত শ্রেণী থাকেই, তেমনি সুমেরু সমাজও এর ব্যতিক্রম দেখা যায়নি। এখানেও স্তরবিন্যাস বা বঞ্চিত শ্রেণীর মধ্যে পার্থক্য ছিল প্রকট। সুমেরুদের মধ্যে স্তরবিন্যাস ছিল, যেমন বিত্তবান, অভিজাত, পুরোহিত, শাসক শ্রেণী এবং ২ নম্বর শ্রেণীতে যে যাদের অতি সাধারণ নাগরিক। এখন সর্বশেষ যেটি আমরা দেখতে পাই যে কৃতদাস শ্রেণীর কথা বলা হয়েছে। সুমেরুদের পিতৃতান্ত্রিক হলেও নারীরা এখানে উচ্চ মর্যাদা ভোগ করত। তবে সুমেরু সভ্যতার শেষের দিকে নারীর মর্যাদা ক্রমে ক্ষুণ্ণ হতে থাকে। সমাজে বহুবিবাহ আইনত নিরুৎসাহিত করা হলেও উপপত্নী রাখার বিধান ছিল। বিয়ে বিচ্ছেদ আইনসম্মত ছিল, বিয়েতে যৌতুক প্রথাও চালু ছিল।
ব্যক্তি স্বাতন্ত্র্যের ক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে তারা যে সমস্ত নীতি-নির্দেশনা সেগুলো পরবর্তীকালে অনুসৃত হয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আসলে তাদের সমাজ ব্যবস্থার সম্পর্কে আমরা কি বলি ছাত্ররা, শিক্ষার্থীরা তোমরা মানে এই যে যে রাজার কথা বলা হচ্ছে, যেখানে যিনি সর্বোচ্চ স্তরে ছিলেন এই সমাজ ব্যবস্থায় ঈশ্বরের প্রতিনিধি রাজা শাসন কার্য নির্বাহ করতেন। রাজা প্রধান পুরোহিতের কাজও করতেন। শাসক শ্রেণীর সামাজিক মর্যাদা অসাধারণ কৃতিত্বের অধিকারী ছিল। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বুদ্ধিজীবী ২য় শ্রেণীভুক্ত, দাস-দাসী ছিল ৩য় শ্রেণীভুক্ত। অতএব এখানে একটু পার্থক্য আমরা বলেছি এবং এখানে এটা পুরুষতান্ত্রিক একটি সমাজ ছিল। নারীদের সমাজ তেমন কোনো প্রথম দিকে মর্যাদা থাকলেও পরবর্তীতে তেমন কোনো মর্যাদা তাদের মধ্যে লক্ষ্য করা যায়নি। সুমেরুদের আইন সম্রাট ডুঙ্গি স্থানীয় প্রচলিত আইনসমূহকে একটি বিধিবদ্ধ আইনে পরিণত করেন। আইনের কয়েকটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে বদলায়। এই আইনের বিধান ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, অঙ্গের বদলে অঙ্গ, অর্থাৎ শাস্তির বদলে অনুরূপ শাস্তি ভোগ করতে হতো। ২. নিজের হাতে বিচার ব্যবস্থা। আধুনিককালে পুলিশ যেমন দোষী ব্যক্তিকে বিচারার্থে সুমেরীয় আইন কাঠামোর কোনো বিধান ছিল না। অতএব সেখানে নিজের হাতেই সেই বিচার করা হতো। অঙ্গের বদলে অঙ্গ মানে প্রত্যেকটি শাস্তির বিধান সেখানে সুমেরীদের আইনই তাদেরকে নিজের হাতে বিচার করার সুযোগ করে দিয়েছিল। অসামঞ্জস্যতা। সুমেরীয় আইনের চোখে সকলে সমান ছিল না। যেহেতু সমাজের স্তর বিন্যাস ছিল অতএব তাদের শাস্তির বিভিন্ন শাস্তির বা দোষ অনুসারে বা আম তাদের সামাজিক মর্যাদা অনুসারে তাদের বিচার ব্যবস্থা পরিচালিত হতো। পদমর্যাদার উপর শাস্তির মাত্রা নির্ধারিত হতো। তার মানে এখানেও একটি শাস্তির ক্ষেত্রে আইনের চোখে সকলেই সমান। এখানে এই কথাটি ঠিক ছিল না। সুমেরীয় লিখন ফলক আমার একটু বানানটাতে একটু ইয়ে হয়ে গেছে লিখন ফলক তোমরা ঠিক করে নিও। সুমেরীয়দের লিখন পদ্ধতিটা কি ছিল? সুমেরীয়গণ যে লিখন পদ্ধতি আবিষ্কার করেন সেটির নাম হচ্ছে কিউনিফর্ম। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম। এটিকে বলা হয় অক্ষর ভিত্তিক বর্ণমালা। প্রাচীন সুমেরীয়রা আবিষ্কার করেছিল লিখন পদ্ধতি। নিপুর নগরের কথা উল্লেখ করা হয়েছে। সেই নগরে খননকার্য চালিয়ে প্রত্নতাত্ত্বিকরা কয়েক হাজার লিপিফলক আবিষ্কার করেছেন। অনুমান করা হয় সুমেরীয় প্রাথমিক লিখনী আরম্ভ হয়েছিল খ্রিস্টপূর্ব ৩৫০০ খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে। লিখন পদ্ধতি মানে কোনো বিষয়ের ছবি এঁকে অর্থ বোঝানো হতো। যেমন হাত, পা, মাথা কিংবা গরু, ভেড়া, ছাগল। তবে অবশ্য পরে বর্ণমালা প্রতীকী শব্দ যুক্ত হয়। বেজা কাদায় কাঠি ঢুকিয়ে সে ছবি আঁকা হতো। যেটা আমরা অনেকটা ফ্রেস্কোর একটা পূর্বতন বা প্রথম দিককার ফ্রেস্কোর একটি প্রবর্তন বলা যেতে পারে যে ফ্রেস্কোর একটি আদিরূপ ছিল এই ভেজা কাদার মধ্যে কাঠি ঢুকিয়ে সেই ছবি অঙ্কন করা। তাহলে সুমেরীয়দের লিখন পদ্ধতিকে আমরা জানি। তাহলে কি বলা হচ্ছে? কিউনিফর্ম। তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কিউনিফর্ম সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম। সুমেরীয়দের সাহিত্য। সুমেরীয় সাহিত্যের মধ্যে এই বিষয়গুলি চলে আসছে। গিলগামেশ উপাখ্যানের কথা সম্ভবত বলা আছে। ছিল সুমেরীয়দের সাহিত্য ছিল পুরো কাহিনী নির্ভর, মানে পুরনো কাহিনী নির্ভর, ঘটনা নির্ভর। সুমেরীয়দের প্রথম মহাকাব্য রচনা করেছিলেন আম আম তাদের বিখ্যাত মহাকাব্যের নাম ছিল গিলগামেশ। প্রাচীন সুমেরীয় সাহিত্য পবিত্র বিবহনের বিশিষ্ট স্থান দখল করে আছে। সেখানে যৌনাচার, তারপরে তাদের সাহিত্যের মধ্যে যৌনাচার, তাদের পুরনো কাহিনী, বিভিন্ন ঘটনা, রাজাদের কৃতিত্ব ইত্যাদি নিয়ে সেখানকার কাহিনী সাহিত্য নির্মিত হতো। শিক্ষার্থী বন্ধুরা, এটি একটা মজার বিষয়। সুমেরীয় ধর্ম। ধর্ম প্রত্যেকটি জাতিগোষ্ঠীর অন্যতম একটি পরিচয় বহন করে ধর্ম। তাহলে এখানেও সুমেরীয়দের ধর্ম কি ছিল? আমরা এই প্রথমেই বলেছিলাম যে এই ছবিটি হচ্ছে একটি ধর্মমন্দির প্রাচীন ধর্মমন্দির জিগুরাতের একটি ছবি। সুমেরীয়দের একটা বিশেষ স্থান দখল করেছে। সুমেরীয়দের বিশ্বাস ছিল দেবতাদের আনন্দ দিতেই তাদের বেঁচে থাকা।
তাদের ধর্মীয় বিশ্বাসের স্বরূপটি ছিল বহু ঈশ্বরবাদী। যেমন তারা এন ছিল স্বর্গের দেবতা, এনকি পানির, কি ছিলেন পৃথিবীর বাতাসের দেবতা ছিল এনলিল, মাতৃদেবী ছিলেন ইস্তার, শিকার এবং উর্বরা শক্তির দেবী ছিলেন আম ইস্তার। তারপর নান্না ছিলেন চন্দ্র দেবতা, সূর্য দেবতা ছিলেন শামস। তাদের প্রধান ধর্ম মন্দির হচ্ছে জিগুরাত। যে কথাগুলি আমি বলেছি, তাহলে এখানে প্রত্যেকটি, এবং আমরা বলছি যে এটি একটি নগর ভিত্তিক একটি সভ্যতা। তাহলে অতএব এই প্রত্যেকটি সভ্যতার জন্য, নগরের জন্য আমরা দেখি আলাদা আলাদা দেব-দেবী নির্ধারণ করা ছিল। এবং এই বিভিন্ন দেব-দেবীর ছবি আমি এখানে কয়েকটি ছবি অংশগ্রহণ করেছি। আমি অনেক ছবি দিতে পারতাম, কিন্তু আমরা বেশি ছবি অ্যাড করিনি। তোমাদের জন্য কয়েকটি ছবি দিয়ে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি দেব-দেবীর অবস্থানগুলি তাদের। সুমেরুদের নগর ব্যবস্থা। দেখো তোমরা নগরটি দেখলেই বোঝা যাচ্ছে সেখানে একটি নগরের ব্যবস্থা তুলে ওঠানো হয়েছে। কালক্রমের সময় অনেকগুলি নগর গড়ে উঠেছে, কয়েকটি সুমেরীয় আহ, কয়েক সুমেরীয় অনেকগুলি নগর গড়ে উঠেছিল। কয়েকটি সুমেরীয় নগর নাম ইরদু, উরুক, উর, লারসা, কিস, নিপ্পুর, সিপ্পার, লাগাস। এই রাষ্ট্রগুলো ছিল স্বাধীন এবং সার্বভৌম। খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত কোনো ঐক্য গড়ে ওঠেনি রাষ্ট্রগুলোর মধ্যে। প্রতিটি রাষ্ট্র একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত ছিল। তবে সুমেরের অভিন্ন শক্তি ছিল উত্তরে আক্কাদ এবং পূর্বে ইলাম রাজ্যের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে যুদ্ধ করত। এই নগরগুলোতে সুয়ারেজ ব্যবস্থা, মানে পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল। আধুনিক ব্যবস্থাগুলি অনেকটাই এই নগরগুলোতে আমরা লক্ষ্য করে দিই। ড্রেনেজ ব্যবস্থার কথা যেটা বলা হচ্ছে, সেটি মূলত এই সুমেরু সভ্যতা থেকেই আমরা দেখতে পাই যে এখানে ড্রেনেজ ব্যবস্থা সহ নগরের আধুনিক জনগণের আধুনিক যে সুযোগ সুবিধাগুলো, সেগুলি অনেকটি এই সুমেরু সভ্যতা থেকে মূলত আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা এখানে আরো কয়েকটি আম, ছবি দেখাচ্ছি, বিভিন্ন শহরের ছবিগুলি, যে উরুক শহর, লাগাস শহর, সুমের শহরের কথা বলা হচ্ছে। সুমের সভ্যতার কৃষি ব্যবস্থা কেমন ছিল? শিক্ষার্থী বন্ধুরা, কৃষি ভূমির কাছাকাছি সুমেরগঞ্জ নগরাষ্ট্রগুলি গড়ে উঠেছিল। সুমেরে বার্লি, গম, খেজুর, সবজি চাষ করত। সেই সঙ্গে গরু, ছাগল, ভেড়া, গাধা পালত। ভেড়া পশম দিয়ে তারা করত পোষা। কৃষিকাজের পাশাপাশি সুমেরবাসী ব্যবসা করত। পারস্য উপসাগরীয় রাজ্যগুলোর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ওখান থেকে হাতির দাঁত এবং বিলাস সামগ্রী আনতো। সুমিরা ব্রোঞ্জের ব্যবহার শিখেছিল, পাশাপাশি সোনা এবং রূপার অলঙ্কারও ব্যবহার করত। মৃৎপাত্র তৈরি করেছিল। 3000 খ্রিস্টপূর্ব থেকে পাথর মসৃণ করার কৌশল রপ্তানি করেছিল, ফলে পাথরের মূর্তি নির্মাণ তারা সহজে শুরু করে দিয়েছিল। আমরা যদি এভাবে দেখতে পারি, তাদের এটা অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে আমরা এটিকে উল্লেখ করতে পারি। দেখো তাদের সুমের কিছু যন্ত্রপাতি তারা আবিষ্কার করেছে, লাঙ্গল, যে ফলা আবিষ্কার করেছিল কিভাবে, এবং পাত্র। বিজ্ঞানী সুমেরদের অবদানের কথা বলছি। সেখানে দেখো একটি পিচার কথা বলছে, বা জলঘড়ির কথা বলা হয়েছে। এখানে তাদের লিখন পদ্ধতির কথা বলছি। এখানে তাদের হস্তশিল্প বিশারদদের কথা বলা হয়েছে। আমরা যদি একটু আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা, যে মানব সভ্যতার ইতিহাসে সুমেরদের অনেক অবদান রয়েছে। তাদের অবদানটা কি ছিল? চাকা আবিষ্কার তাদের অন্যতম প্রধান আবিষ্কার, বা সুমেরদের অন্যতম একটি অবদান ছিল এই আধুনিক সভ্যতার ক্ষেত্রে। পানি দ্বারা জলঘড়ি আবিষ্কার, চন্দ্রপঞ্জিকার আবিষ্কার, গুণ ভাগ করা পদ্ধতি, ওজন পরিমাপ প্রবর্তন, এবং বিশ্ব সভ্যতার সুমেরদের এখনো স্মরণীয় করে রেখেছে। 12 মাসে 1 বছর, 7 দিনে 1 সপ্তাহ, 24 ঘন্টায় 1 দিন, 60 মিনিটে 1 ঘন্টা পৃথিবীতে প্রচলিত আছে। এগুলি সবই সুমেরদের আবিষ্কার। কাপড় এবং জমি পরিমাপের জন্য কাটার পরিমাপ দণ্ড ব্যবহার করত। তারা রাশিচক্রকে 12টি ভাগে ভাগ করেন। তাদের লিখন পদ্ধতিকে আমরা আগেই বলেছি ইউনিফর্ম। তারা এই যে রাশিচক্রটি ভাগ করেছিলেন, সেটি কিন্তু বিভিন্ন গ্রহ, নক্ষত্রের নাম অনুসারে সেটিকে তারা বন্টন করেছেন, বা নক্ষত্রের উপর নির্ভর করে তারা এরকম রাশিচক্রে 12 ভাগে ভাগ করে নক্ষত্রপুঞ্জের নামকরণ করেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ সম্পর্কে তারা ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল লিখন পদ্ধতি, যেটি আমি আগেও বলেছি, এখনো বললাম। এই লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম। প্রিয় বন্ধুরা, এটি সর্বশেষ সকলকে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই এই সুমেরু সভ্যতার, আধুনিক সভ্যতার, আধুনিক ধ্যান ধারণায় ধর্মীয় চেতনার মাধ্যমে আধুনিক ধ্যান ধারণায় তোমরা বড় হও,  ভালো কিছু হও। পুরনো সভ্যতা থেকে
নতুন সভ্যতার যে আধুনিক সভ্যতা আমরা পতিত হয়েছি বিংশ শতাব্দীর যে আধুনিক সভ্যতা, সেই সভ্যতায় অনেক কিছু এসেছে। অতএব আমরা সেই সভ্যতার ভালো দিকগুলিকে আমরা গ্রহণ করে এবং খারাপ দিকগুলিকে বর্জন করে আমরা আমাদের জীবনকে ধন্য করব, গড়ে তুলব এবং সুস্বাস্থ্য ভালো থাকবো, এই প্রত্যাশায় সকলকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।